মিনিট খানেক পরেই নারায়ণ এক অদ্ভুত প্রাণীকে এনে হাজির করল। পুরনো জুতোর বুরুশের মতো দাঁড়ি, শুঁয়োপোকার মতো গোঁফ, ঝুলঝাড়ার মতো চুল, পরনে ঢিলে হয়ে যাওয়া গেরুয়া স্যুট আর বিশ্রীভাবে প্যাঁচ দেওয়া সবুজ টাই। ছোটখাটো মানুষ, বয়স ৬০-৬৫ হবে, যদিও সেই তুলনায় চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল। ঘরে ঢুকে এদিক ওদিক দেখে মিহি অথচ কর্কশ গলায় বললেন, তরফদার, তরফদার, হুইচ ওয়ান ইজ তরফদার? তরফদার উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, আমি সুনীল তরফদার। অ্যান্ড দিস থ্রি? আমাদের তিনজনের উপর দিয়ে একটা ঝাড়ু দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমার ৩ অন্তরঙ্গ বন্ধু, বললেন তরফদার। নেমস, নেমস। ইনি প্রদোষ মিত্র, ইনি লালমোহন গাঙ্গুলি, আর ইনি তপেশ মিত্র। অলরাইট, এবার কাজের কথা, কাজের কথা বলুন। আমার নাম জানেন? আপনি তো টেলিফোনে শুধু আপনার পদবিটাই বলেছিলেন, ঠাকুর। সেটাই জানি। তারকনাথ, তারকনাথ ঠাকুর, TNT, ট্রাইনাইট্রোটোলুইন। ভদ্রলোকের হাসির দমকে চমকে উঠলাম। ট্রাইনাইট্রোটোলুইন বা TNT যে এক প্রচণ্ড বিস্ফোরণের উপাদান সেটা আমি জানতাম। আপনার বাড়িতে কি একজন অসম্ভব বেটে মানুষ থাকে? প্রশ্ন করল ফেলুদা। কিচেমো, কোরিয়ান, বললেন তারকনাথ। 82 সেন্টিমিটার, বিশ্বের সর্বোত্তম প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এই খবরটা মাস কয়েক আগে কাগজে বেরিয়েছিল, এবার গিনেস বুক অফ রেকর্ডসে স্থান পাবে। একে আপনি জোগাড় করলেন কি করে? প্রশ্ন করলেন জটায়ু। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমার অঢেল টাকা, 1 পয়সা নিজে উপার্জন করিনি, সব বাপের টাকা। উইল করেননি, তবে আমি একমাত্র সন্তান, তাই সব টাকাই আমি পাই। কিসের টাকা জানো? গন্ধদ্রব্য, পারফিউম। কুন্তলায়নের নাম শুনেছ? সে তো এখনো পাওয়া যায়, বললেন জটায়ু। হ্যাঁ, বাবারই আবিষ্কার, ব্যবসাও বাবারই। এখন এক ভাইপো দেখে, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি সংগ্রাহক। কি সংগ্রহ করেন? নানান মহাদেশের এমন সব জিনিস যার জুড়ি নেই। একমই বা দ্বিতীয়ম, কিচমোর কথা বললাম। এছাড়া আছে 2 হাতে একসঙ্গে লিখতে পারে এমন একটি সেক্রেটারি, যাতে মাউরি, নাম টোকা বাহানি। আরও আছে একটি ব্ল্যাক প্যারট, 3 ভাষায় কথা বলে, একটি 2 মাথা বিশিষ্ট পোমেরেনিয়ান কুকুর, লক্ষ্মণ ঝুলার একটি সাধু উদ্দিনানন্দ, মাটি থেকে 1.5 হাত উপরে শূন্যে আসন পিড়ি হয়ে বসে ধ্যান করে। তাছাড়া 1 মিনিট স্যার, বলে লালমোহন বাবু বাধা দিলেন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো। হাতের লাঠি মাথার উপর তুলে চোখ রক্তবর্ণ করে তারকনাথ চেঁচিয়ে উঠলেন, ইউ ডেয়ার ইন্টারাপ্ট মি! সরি সরি সরি, জটায়ু কুঁকড়ে গেছেন। আমি জানতে চাইছিলাম আপনার সংগ্রহের মধ্যে যারা মানুষ, তারা কি স্বেচ্ছায় আপনার ওখানে রয়েছে? তারা ভালো খায়, ভালো পড়ে, ভালো বেতন পায়, আরাম পায়, আদর পায়, থাকবে না কেন? হোয়াই নট? আমার কথা আর আমার সংগ্রহের কথা পৃথিবীর অনেক দেশের অনেক লোকেই জানে। তোমরা না জানতে পারো, আমেরিকা থেকে একজন সাংবাদিক এসে আমার সঙ্গে কথা বলে দেশে ফিরে গিয়ে নিউ ইয়র্ক টাইমসে দ্য হাউস অফ ট্যারেক বলে একটা প্রবন্ধ লেখে। এবার তরফদার মুখ খুললেন। অনেক কথাই তো জানা গেল, কেবল আপনার এখানে আসার কারণটা ছাড়া। এটা আবার বলে দিতে হবে? আমি ওই খোকাকে আমার সংগ্রহের জন্য চাই। কি নাম যেন? ইয়েস, জ্যোতিষ্ক। আই ওয়ান্ট জ্যোতিষ্ক। কেন? সে তো এখানে দিব্যি আছে, বললেন তরফদার।
খাওয়া পড়ার অভাব নেই, যত্ন আত্মীর অভাব নেই, সে আমার ডেরা ছেড়ে আপনার ওই উদ্ভট ভিড়ের মধ্যে যাবে কেন? তারকনাথ তরফদারের দিকে প্রায় আধ মিনিট চেয়ে থেকে বললেন, গাওয়াঙ্গিকে একবার দেখলে তুমি এমন বেপরোয়া কথা বলতে পারতে না। হোয়াট ইজ গাওয়াঙ্গি? প্রশ্ন করলেন জটায়ু। নট হোয়াট বাট হু, গম্ভীরভাবে বললেন তারকনাথ। নট বস্তু বাট ব্যক্তি। হিউক্যান্ডার লোক, 8.25 ফুট হাইট, 54 ইঞ্চি ছাতি, 350 কিলো ওজন। কোন অলিম্পিক ওয়েট লিফটার ওর কাছে পাত্তা পাবে না। একবার টেরাইয়ের জঙ্গলে একটা বাঘকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন গুলি মারে, কারণ বাঘটার গায়ে স্পট এবং ডোরা দুই ছিল, একমে বা দ্বিতীয়। সেই বাঘকে কাঁধে করে 3.5 মাইল বয়ে এনেছিল গাওয়াঙ্গি। সেই এখন আমার একনিষ্ঠ সেবক। আপনি কি আবার দাস প্রথা চালু করলেন নাকি? জটায়ু বেশ সাহসের সঙ্গে প্রশ্ন করলেন। নাও স্যার, গর্জিয়ে উঠলেন টিএনটি। গাওয়াঙ্গিকে যখন দেখি তখন তার ভবিষ্যৎ অন্ধকার। ইউগান্ডার রাজধানী কাম্পালা শহরে এক শিক্ষিত পরিবারের ছেলে, বাপ ডাক্তার। তার কাছেই শুনি গাওয়াঙ্গির যখন 14 বছর বয়স তখনই সে প্রায় 7 ফুট লম্বা। বাড়ির বাইরে বেরোয় না, কারণ রাস্তার লোকে ঢিল মারে। স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রদের বিদ্রুপের ঠেলায় বাধ্য হয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়। আমি যখন তাকে দেখি তখন তার বয়স 21। ভবিষ্যৎ অন্ধকার। চুপচাপ ঘরে বসে থাকে সারা দিন। দেখে মনে হলো এইভাবে সে আর বেশি দিন বাঁচবে না। সেই অবস্থা থেকে তাকে আমি উদ্ধার করে আনি। আমার কাছে এসে সে নতুন জীবন পায়। সে আমার দাস হতে যাবে কেন? আমি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করি। আমাদের সম্পর্ক পিতা পুত্রের মতো। যাই হোক তারক বাবু, বললেন তরফদার, আপনার অনুরোধ রাখতে পারলাম না। আমি জ্যোতিষ্ককে চিড়িয়াখানার অধিবাসী হিসেবে কল্পনা করতে পারি না, এবং চাইও না। গাওয়াঙ্গির বিবরণ শোনার পরেও এটা বলছো? বলছি। ভদ্রলোক যেন একটু দমে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাই যখন বলছো তখন এই ছেলেটিকে একবার দেখতে পারি কি? সেটা সহজ ব্যাপার। আপনি সেই কলকাতার উত্তর প্রান্ত থেকে এসেছেন, আপনার জন্য এতটুকু করতে পারবো না? নয়ন এসে দাঁড়াতে তারকবাবু তার দিকে ভুরু কুঁচকে চেয়ে জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে কটা ঘর আছে বলতে পারো? 66। এবার তারকনাথ উঠে গিয়ে তার লাঠির রূপো দিয়ে বাঁধানো মাথাটা ডান হাতের মুঠোয় দিয়ে শক্ত করে ধরে বললেন, রিমেম্বার তরফদার, টিএনটি অত সহজে হার মানে না। আমি আসি। ভদ্রলোক চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ কোনো কথাই বললাম না। নয়নকে তার ঘরে পাঠিয়ে দিলেন তরফদার। অবশেষে লালমোহন বাবু ফেলুদার দিকে ফিরে বললেন, চার দিয়ে তো অনেক কিছু হয় না মশাই? চতুর্দিক, চতুর্ভুজ, চতুর্মুখ, চতুর্বেদ, এই চারদিকে কি বলবো তাই ভাবছি। চতুর্লোভী বলতে পারেন, বলল ফেলুদা। 4 জনই যে লোভী তাতে তো কোনো সন্দেহ নেই। তবে লোভী হয়েও যে কোনো লাভ হলো না সে ব্যাপারে সুনীলকে তারিফ করতে হয়। তারিফ কেন স্যার? বললেন তরফদার। এ তো সোজা অঙ্ক। সে ছেলে আমার বাড়িতে মানুষ হচ্ছে সুস্থ পরিবেশে। আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে। স্রেফ লেনদেনের ব্যাপার। এই অবস্থার পরিবর্তন হবে কেন? আমরা 3 জন উঠে পড়লাম। একটা কথা বলি তোমাকে, তরফদারের কাঁধে হাত রেখে বলল ফেলুদা। আর অ্যাপয়েন্টমেন্ট না। পাগল, বললেন তরফদার। একদিনেই যা অভিজ্ঞতা হলো, এরপরে আবার অ্যাপয়েন্টমেন্ট? তবে এটা বলে রাখি, নয়নকে বিপদের হাত থেকে রক্ষা করতে যদি আমার প্রয়োজন হয়
তাহলে আমি তৈরি আছি। ছেলেটার উপর আমার মায়া পড়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রয়োজন হলেই খবর পাবেন। বৃহস্পতিবারের সকাল। গতকালই চতুর্লোভীর সঙ্গে সকলে কাটিয়েছি আমরা। বেশ বুঝতে পারছি ব্যাপারটা ক্রমে এক্সাইটিং হয়ে আসছে। তাই বোধ হয় জটায়ু তার অভ্যাস মতো 9টায় না এসে 8:30টায় এসেছেন। ভদ্রলোক কাউচে বসতেই ফেলুদা বলল, আজ কাগজে খবরটা দেখেছেন? কোন কাগজে? স্টেটসম্যান, টেলিগ্রাফ, আনন্দবাজার। মশাই, এক কাশ্মীরি শালওয়ালা এসে সকালটা একেবারে মাটি করে দিয়ে গেল। কাগজ টাগজ কিছু দেখা হয়নি। কি খবর মশাই? আমি আগেই কাগজ পড়েছি, তাই খবরটা জানতাম। তেওয়ারি সিন্দুক খুলেছিলেন, বলল ফেলুদা, আর খুলে দেখেন সত্যি তার মধ্যে একটি কপরদোকও নেই। তাহলে তো নয়ন ঠিকই বলেছে, চোখ বড় বড় করে বললেন জটায়ু। চুরিটা কখন হয়? দুপুর 2:30 থেকে 3:30-র মধ্যে, অন্তত তেওয়ারির তাই ধারণা। সেই সময়টা তিনি আপিসে ছিলেন না, ছিলেন তার ডেন্টিস্টের চেম্বারে। ভদ্রলোকের স্মরণশক্তি এখন ভালো কাজ করছে। 2 দিন আগেই নাকি উনি সিন্দুক খুলেছিলেন, তখন সব কিছুই ছিল। টাকার অঙ্কও মনে পড়েছে, 5 লাখের কিছু উপরে। তেওয়ারি অবশ্যই তার পার্টনারকেই সন্দেহ করছেন, বলছেন একমাত্র তার পার্টনারই নাকি কম্বিনেশনটা জানতো, এছাড়া আর কাউকে কখনো বলেনি। এই পার্টনারটিকে? নাম হিঙ্গবাণী। TH সিন্ডিকেটের টি হলেন তেওয়ারি আর H হলেন হিঙ্গবাণী। যাকে, তেওয়ারি, হিটিং শট এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি খালি ভাবছি ওই পুচকে ছেলে এমন ক্ষমতা পেলে কি করে। আমিও সে কথা অনেকবার ভেবেছি। ব্যাপারটা এমন কি করে আবিষ্কার হয় সেটা আমার জানার খুব আগ্রহ হচ্ছে। তবসে, নয়নের বাড়ির রাস্তাটার নাম তোর মনে আছে? নিকুঞ্জ বিহারী লেন, কালীঘাট। গুড। একবার যাবেন নাকি মশাই? বলা যায় না, আমার ড্রাইভার কলকাতার এমন সব রাস্তা চেনে যার নামও আমি কসমিন কালে শুনিনি। সত্যি দেখা গেল হরিপদ বাবু নিকুঞ্জ বিহারী লেন চেনেন। বললেন, ও রাস্তায় তো পল্টু দত্ত থাকতেন। আমি তখন অজিতেশ সাহার গাড়ি চালাই। একদিন তাকে নিয়ে গেলুম পল্টু দত্তর বাড়ি। দুজনেই তো ফুটবলার, তাই খুব আলাপ। 10 মিনিটের মধ্যে নিকুঞ্জ বিহারী লেনে পৌঁছে একটা পানের দোকানে জিজ্ঞেস করে জানলাম অসীম সরকার থাকেন 8 নম্বরে। 8 নম্বরে দরজায় টোকা দিতে একজন রোগা ফর্সা ভদ্রলোক দরজা খুলে আমাদের সামনে দাঁড়ালেন। বুঝলাম তিনি সবে মাত্র দাড়ি কামানো শেষ করেছেন, কারণ হাতের গামছা দিয়ে গাল মোছা এখনো শেষ হয়নি। আপনারা? ভদ্রলোক ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনি কি আপিসে বেরোচ্ছেন? আগে না, এখন তো 9টা, আমি বেরোই 9:30টায়। ফেলুদা বলল, আমরা গত রবিবার তরফদারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। সেখানে আপনার ছেলের, আপনি তো অসীম সরকার। আগে হ্যাঁ। আশ্চর্য অলৌকিক ক্ষমতা আপনার ছেলের। তরফদারের সঙ্গে আমাদের বেশ ভালো আলাপ হয়েছে। তার কাছেই আপনার বাড়ির হদিশ পেলাম। এই দেখুন, আমরা কে তাই বলা হয়নি। ইনি রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক জটায়ু। এ আমার ভাই তপেশ, আর আমি প্রদোষ মিত্র। প্রদোষ মিত্র? ভদ্রলোকের চোখ কপালে। সেই বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র, যার ডাক নাম ফেলু? আগে হ্যাঁ। ফেলুদা বিনয়ের অবতার। ভেতরে আসুন, ভেতরে আসুন, কি আশ্চর্য। আমরা ভদ্রলোকের পিছন পিছন ভেতরে গিয়ে একটা সরু প্যাসেজের বাঁ দিকের দরজা দিয়ে একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকলাম।
সেটাকে শোবার ঘর বসবার ঘর দুই বলা চলে। দুটো চেয়ার আর একটা তক্তপোষ ছাড়া ঘরে কোনো আসবাব নেই। তক্তপোষের এক প্রান্তে শতরঞ্জি দিয়ে গোটানো একটা বালিশ, দেখে বোঝা যায় সেখানে কেউ শোয়। ফেলুদা বলল, আপনার বেশি সময় নেব না, আমাদের আসার কারণটা বলি। সেদিন তরফদারের শোতেই আপনার ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল। শোয়ের পর তরফদারকে জিজ্ঞেস করতে উনি বলেন ছেলেটি তার কাছেই থাকে। আমি জানতে চাই যে নয়নের বাসস্থান পরিবর্তনের প্রস্তাবটা কি তরফদার করেন না আপনি করেন? আপনি মহামান্য ব্যক্তি, আপনার কাছে মিথ্যা বলবো না। ওর বাড়িতে রাখার প্রস্তাবটা তরফদার মশাই করেন, তবে তার আগে নয়নকে আমি ওর কাছে নিয়ে যাই। সেটা কবে? ওর ক্ষমতা প্রকাশ পাবার 3 দিন পরে, 2রা ডিসেম্বর। এই সিদ্ধান্তের কারণটা কি? এর একটাই কারণ মিত্তির মশাই, আমার বাড়ি দেখেই বুঝতে পারছেন আমার টানাটানির সংসার। আমার 4টি সন্তান। বড় ছেলে সে বিকম পড়ছে, তার খরচ আমাকে জোগাতে হয়। তারপর 2টি মেয়ে, তাদেরও স্কুলের খরচ আছে। নয়নকে এখনো স্কুলে দিইনি। আমি এই কালীঘাট পোস্ট অফিসেই সামান্য চাকরি করি। পুঁজি বলতে কিছুই নেই, যা আনি তা নিমেষেই খরচ হয়ে যায়। ভবিষ্যতের কথা ভেবে গাটা বারবার শিউরে ওঠে। তাই নয়নের মধ্যে যখন হঠাৎই ক্ষমতা প্রকাশ পেল, তখন মনে হলো একে দিয়ে কি 2 পয়সা উপার্জন করানো যায় না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার যা অবস্থা তাতে এমন ভাবাটা অস্বাভাবিক নয় মিত্তির মশাই। সেটা আমি বুঝতে পারছি, বলল ফেলুদা। এরপরেই আপনি নয়নকে তরফদারের কাছে নিয়ে যান? আগে হ্যাঁ, আমার তো টেলিফোন নেই, তাই আর অ্যাপয়েন্টমেন্ট করতে পারিনি। সোজা চলে যাই ছেলেকে সঙ্গে নিয়ে। ভদ্রলোক নয়নের ক্ষমতার 2-1টা নমুনা দেখতে চাইলেন। আমি বললুম ওকে এমন কিছু জিজ্ঞেস করুন যার উত্তর নম্বরে হয়। ভদ্রলোক নয়নকে বললেন, আমার বয়স কত বলতে পারো? নয়ন তক্ষুনি জবাব দিল, 33 বছর 3 মাস 10 দিন। এরপরে আর কোনো প্রশ্ন করেননি। আমাকে বললেন, আমি যদি ওকে মঞ্চে ব্যবহার করি তাতে আপনার কোনো আপত্তি আছে? আমি অবশ্যই পারিশ্রমিক দেব। আমি রাজি হয়ে গেলাম। তরফদার জিজ্ঞেস করলেন, আপনি কত আশা করেন? আমি ভয়ে ভয়ে বললুম, মাসে 1000। তরফদার বললেন, ভুল হয়, আমার মাথায় কি নম্বর আছে বলো তো নয়ন? নয়ন বলল, 3000। সে ভুল বলেনি মিত্তির মশাই। তরফদার মশাইও তার কথা রেখেছেন। আগাম 3000 আমি এরই মধ্যে পেয়ে গেছি। আর ভদ্রলোক যখন আমাকে বাঁচবার পথ দেখিয়ে দিলেন, নয়নকে তার বাড়িতে রাখার প্রস্তাবেই বা কি করে না বলি। কিন্তু নয়ন কি স্বেচ্ছায় গেল? সেও এক তাজ্জব ব্যাপার, এক কথায় রাজি হয়ে গেল। এখন তো ও দিব্যি আছে। এইবারে আরেকটা প্রশ্ন করছি, বলল ফেলুদা। তাহলেই আমাদের কাজ শেষ। বলুন। ওর ক্ষমতার পরিচয় আপনি কি করে পেলেন? খুব সহজ ব্যাপার। একদিন সকালে উঠে নয়ন বলে, বাবা, আমার চোখের সামনে অনেক কিছু গিজগিজ করছে, তুমি সেরকম দেখছো না? আমি বললাম, কই না তো, কি গিজগিজ করছে? নয়ন বলল, 1 2 3 4 5 6 7 8 9 0। সব এদিক ওদিক ঘুরছে, ছুটছে, লাপাচ্ছে, দিগবাজি খাচ্ছে। আমার মনে হয় আমাকে যদি নম্বর দিয়ে কিছু জিজ্ঞেস করো তাহলে ওদের ছটফটানি থামবে। আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাও ছেলের অনুরোধ রাখতে জিজ্ঞেস করলাম। আমার একটা খুব মোটা লাল বাঁধানো বাংলা বই আছে, জানো তো? নয়ন বলল, মহাভারত? আমি বললাম, হ্যাঁ। সেই বইয়ে কত পাতা আছে বলো তো?
নয়নের মুখে হাসি ফুটল, বলল, ছটফটানি থেমে গেছে, সব নম্বর পালিয়ে গেছে, খালি 3টে নম্বর পরপর দাঁড়িয়ে আছে। কি নম্বর জিজ্ঞেস করাতে নয়ন বলল, 9, 3, 4। আমি তাক থেকে কালী সিংহের মহাভারত নামিয়ে খুলে দেখি তার পৃষ্ঠা সংখ্যা সত্যি 934, 934। আমাদের কাজ শেষ। আমরা ভদ্রলোককে বেশ ভালো রকম ধন্যবাদ দিয়ে বাড়ি মুখো রওনা দিলাম। শ্রীনাথ দরজা খুলে দিতে বসবার ঘরে ঢুকেই দেখি 2জন ভদ্রলোক বসে আছেন। তার মধ্যে সুনীল তরফদারকে চিনি, অন্যজনকে আগে দেখিনি। ফেলুদা ব্যস্ত ভাবে বলল, সরি, তোমরা কি অনেকক্ষণ এসেছো? 5 মিনিট, বললেন তরফদার। এ হচ্ছে আমার ম্যানেজার ও প্রধান সহকারী শঙ্কর হুবলিকার। তরফদারের মতো বয়স, বেশ চালাক চেহারা। উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করলেন। আপনি তো মারাঠি? প্রশ্ন করল ফেলুদা। ইয়েস স্যার, তবে আমার জন্ম, স্কুলিং সবই এখানে। বসুন বসুন। আমরা সবাই বসলাম। কি ব্যাপার বলুন? তরফদারকে উদ্দেশ্য করে বলল ফেলুদা। ব্যাপার গুরুতর। মানে? কাল আমাদের বাড়িতে দৈত্যের আগমন হয়েছিল।